আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ১৪টা স্টক নিয়ে কথা বলবো। যদি প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলে, খুবই ভয়ঙ্কর এক মার্কেট দেখলো আজকে এবং গতকালকে বিনিয়োগকারীরা। শুধু আজকে এবং গতকালকে না, গত কয়েকদিন থেকে যদিও ইন্ডেক্স পজিটিভ ছিল, আমি মনে করি গত ৫-৬টা ওয়ার্কিং ডেজে এই বিনিয়োগকারীদের পরিস্থিতিটা ভয়াবহ ছিল। ইন্ডেক্স পজিটিভ থাকার পরেও ভালো ভালো স্টকগুলোর প্রাইস কমে গেছে। গত ৩-৪ দিনে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে ভালো স্টকগুলোর প্রাইস কমে গেছে আর বাজে বাজে স্টকগুলোর প্রাইস বাড়ছে। এখন অবশ্যই বিষয়ে কিছু কথাবার্তা চলতেছে, যেমন এসপি সিরামিক, এস আলম নিয়ে কয়েকটা নিউজ আছে। আমি ভিডিও শেষের দিকে কিছু নিউজ আছে, নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা শুনবেন নিউজগুলো। প্রথমে যদি আমি আসি প্রিমিয়ার সিমেন্ট, প্রথম স্টকটা নিয়ে যে আলোচনা করি এই 14টা স্টকের মধ্যে। প্রিমিয়ার সিমেন্ট সেক্টরের একটা কোম্পানি। আমি আপনাদেরকে কোনো বাই সেল নির্দেশ করতেছি না, আমি শুধু ট্রেডিং পারপাসে স্টকগুলো নিয়ে আলোচনা করতেছি। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। প্রিমিয়ার সিমেন্ট ইন্ডেক্স যেটুকু বাজে আচরণ করতেছে, প্রিমিয়ার সিমেন্টটা তার উল্টো আচরণ করতেছে। তার ভলিউমটা কন্টিনিউ আছে এবং উপরের দিকে যাওয়ার তার একটা ইন্টেনশন আছে। আমি আশা করি যে প্রিমিয়ার সিমেন্ট ভালো কিছু করার প্রত্যয় নিয়েই সামনের দিকে যাচ্ছে, কারণ তার ভলিউমটা কন্টিনিউ আছে। মানে সেই যেভাবে উপরের যে ক্যান্ডেলগুলো যেভাবে তৈরি করুক না কেন, তার ভলিউমটা কন্টিনিউ আছে। তার মানে এই স্টকটাতে স্মার্ট মানির একটা প্রভাব আছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো আপনারা এখন এই স্টকটাতে চাইলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, তবে অবশ্যই অ্যাভারেজ করারও হিসেব নিকেশ রাখতে হবে আপনাদেরকে। প্রিমিয়ার সিমেন্ট নিয়ে এটুকুই বলা, ভালো কোম্পানি অবশ্যই। এসপি সিরামিক্স নিউজ আছে, নিউজ নিয়ে আলোচনা করবো ভিডিও শেষের দিকে। এসপি সিরামিক্সের নতুন করে যদি কেউ অ্যান্টি নিতে যায়, তাহলে আমি মনে করব সে আগুনে ঝাঁপ দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। এখন কিন্তু নিউজগুলা এই স্টকগুলো বাড়ানোর অন্যতম কারণ হচ্ছে, কিন্তু আমি ভিডিও শেষে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন। এই স্টকগুলোর দাম বাড়ানো উদ্দেশ্য হচ্ছে যে ভালো ভালো স্টকগুলোর প্রাইস কমাই দিচ্ছে, দিয়ে বলতেছে যে বোঝানো হচ্ছে যে তুমি এখানে আসো, এই ধরনের স্টকে আসো, এখানে প্রফিট আছে, প্রতিদিনই তুমি প্রফিট করতে পারবা। কিন্তু এখন আর ওই সুযোগ নাই। এটা যদি এখন চলতেছে 23 টাকা, এটা যদি 2300 টাকাও যায়, আমি মনে করব যে নতুন করে এন্ট্রি নেওয়ার মতো কোনো স্কোপে নাই এখানে, একেবারে স্কোপ নাই। আপনার হাতে টাকা টাকা একেবারে নাই হয়ে যেতে পারে, মানে জিরো হয়ে যেতে পারে যদি আপনি এই ধরনের স্টকে এখন এই মুহূর্তে চিন্তা ভাবনাও করেন। ভুলেও চিন্তা করার কোনো স্কোপ নাই এই ধরনের স্টক, কারণ সে যতটুকু বাড়ার তার থেকে বেশি বেড়ে গেছে। মার্কেটের ক্যাপাসিটি অনুযায়ী সে অনেক বেশি বেড়ে গেছে। 400, 450, 350 কোটি টাকার লেনদেনে স্টকটা এখান পর্যন্ত চলে আসছে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে নতুন করে কেউ যদি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। বিভিন্ন রকমের নিউজ আসবে এখন, বিভিন্ন রকমের, মানে এসপি সিরামিক এই করবে, সে করবে, অনেক কিছু করবে। কোনো নিউজের দিকে তাকানো যাবে না। আর অবশ্যই একটা নিউজ আছে, সেটা আমি বলবো। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক। এখন যেখানে আছে এখানে এন্ট্রি নেওয়ার মতো একটা স্কোপ আছে, অথবা এভারেজ করা যারা অনেক দামে উপরে কিনে রাখছেন স্ট্যান্ডার্ড সিরামিক্স, তারা এখানে অ্যাভারেজ করতে পারেন। অথবা আর যারা নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে বলে আমি মনে করি। এখানে যে কয়েকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলগুলো মূলত উপরের দিকে যাওয়ার একটা স্কোপ তৈরি করতেছে। ছোটোখাটো একটা প্রফিট টেক করা যেতে পারে এই ধরনের স্টক থেকে। আমি মনে করি এই ধরনের স্টক থেকে ছোটোখাটো প্রফিট টেক করাটাই বুদ্ধিমানের কাজ। মানে খুব বেশি ছাওয়া পাওয়ার আশা না করে, মানে 1-2 টাকার গ্যাপ পাইলেই প্রফিট টেক করে বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সিরামিক এই মুহূর্তে যে জায়গায় আছে, এই জায়গায় অ্যাভারেজ প্লাস এন্ট্রি নেওয়ার মতো একটা স্কোপ আছে বলে আমি মনে করি। যদিও খুবই দুর্বল একটা কোম্পানি, খুবই ফান্ডামেন্টালি কিছুই নাই স্ট্যান্ডার্ড সিরামিক্সের, আপনারা ফান্ডামেন্টালটা চেক করে নেবেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, আনোয়ার গ্লোবালাইজিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক। এই স্টকটা আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যে ভলিউম করতেছে, ভলিউম যদিও কমে গেছে, কিন্তু সে আরেকটু নিচে আসার স্কোপ আছে বলে আমি মনে করি। এখানে অ্যাভারেজ অথবা নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে সব টাকা দিয়ে নয়। আমি মনে করি যে এখানে আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। যারা অনেক উপরে শেয়ারটা কিনে ফেলছেন, তারা এখানে অ্যাভারেজ করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি। আর এখান থেকে প্রাইসটা উপরে যাবে, যদিও তার প্রিভিয়াস ডেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ আছে। এই জায়গায়
এই গ্যাপটা সে পূরণ করে ফেলছে অলরেডি। যেহেতু এই গ্যাপটা পূরণ করে ফেলছে, এই যে আগে যে সবুজ দুইটা ক্যান্ডেল দেখতেছেন, এই সবুজ দুইটা ক্যান্ডেলের মধ্যখানে যে গ্যাপটা, একটা কথা মনে রাখবেন, কোনো স্টক যখন নিচের দিকে চলে আসে, প্রিভিয়াস যে গ্যাপ, ওই গ্যাপটাকে অনেক বড় একটা সাপোর্ট জোন হিসাবে একটা স্টক কিন্তু নেয়। এটা মাথায় রাখবেন। মানে হল্টেডের যে বিষয়টা, হল্টেড হয়ে গেলে তো আপনি, হল্টেডের ব্যাপারটা হচ্ছে মানে সকালে যদি হল্টেড হয়ে যায়, মানে কোনো মানে কাউকে স্টকটা কেনার সুযোগ না দিয়ে একটা স্টক যদি হল্টেড হয়ে যায়, আবার যখন ডাউনে চলে যায়, মানে এখানে ডাউনে চলে আসছে, কাউকে বিক্রি করার সুযোগ দেয় নাই, ডাইরেক্ট নিচে পড়ে গেছে আনোয়ার গ্লোবালাইজিং। আবার এখানে কাউকে কেনার সুযোগ না দিয়ে সে উপরে চলে গেছে, যদিও কেনার সুযোগ দিয়েছে হালকা পাতলা, কিন্তু সে এই ধরনের ক্ষেত্রে ধরে নিতে হবে যে স্মার্ট মানি যখন উপরের দিকে যায় পজিটিভ ট্রেন্ডে, তখন ধরে নেবেন যে আগের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা সে ফিল আপ করবে। তো সেদিক বিবেচনা করে আমি মনে করি এখন যে জায়গা আছে এবং যে ক্যান্ডেলটা আছে, এই ধরনের ক্যান্ডেল থেকে প্রিভিয়াস ডেতে সে উপরের দিকে গেছে। এখানে দেখেন এই ধরনের ক্যান্ডেল, একটা লাল ক্যান্ডেল আছে, প্লাস এই ক্যান্ডেলটাও সেম ক্যান্ডেল। তো সেদিক বিবেচনা করে আনোয়ার গ্লোবালাইজিং এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা ছোটোখাটো মুভমেন্ট। এখন স্টক আপনি ওখানে যাবে এই চিন্তা নয়, ছোটোখাটো একটা মুভমেন্টে আপনি আনোয়ার গ্লোবালাইজিংকে চিন্তা করতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল উইন্ডোসার। এই স্টকটা ভলিউম কালকে যা করছে আজকেও তা উপরের দিকে আছে, তবে একটু মানে উপরের ক্যান্ডেলটাতে, উপরে যে ক্যান্ডেলটাতে উপরে অনেক বড় একটা উইক আছে, এই উইকটা একটু দুর্বলতা প্রকাশ করে এই স্টকটার। তবে ভলিউম যেহেতু কন্টিনিউ করতেছে, আমি আশা করি যে এখান থেকে স্টকটা যে কোনো মুহূর্তে উপরের দিকে যাবে। হয়তো এখানে সে একটু ডাউনে থাকতে পারে, যেহেতু ভলিউমটা খুব বেশি করে ফেলছে এখানে পরপর 2 দিন, তার মানে স্মার্ট মানির একটা প্রভাব আছে। যদি একদিন করতো, গতকাল যে ভলিউম করছে আজকে যদি সেটা না করে ভলিউম কম করতো, তাহলে কিন্তু এই শেয়ারটা নিচের দিকে চলে আসতো। কিন্তু সেটা না করে বেঙ্গল উইন্ডোসার এখন সে ভলিউমটাও গতকালকে সেমই করে ফেলছে। সুতরাং এখানে স্মার্ট মানির একটা ভালো একটা প্রভাব আছে বলে আমি মনে করি। সেদিক বিবেচনা করে এই স্টকটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। তবে এই ধরনের স্টকে স্টপ লস নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ আপনি যদি প্রফিট টেক করতে না পারেন তাহলে কি আপনাকে লস মেনে নিয়ে এই ধরনের স্টক থেকে বের হয়ে যেতে হবে। এখানে প্রফিট হলে খুব দ্রুত 3-4 দিনে প্রফিট হয়ে যাবে। আর যদি প্রফিট না হয় তাহলে কিন্তু আপনাকে স্টপ লস মেনে নিয়ে স্টক থেকে বের হয়ে যেতে হবে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিডিসি। এটা হচ্ছে ফিনান্স সেক্টরের একটা স্টক। এটাকে দেখতে হবে, এখনও দেখার মতো, মানে অপেক্ষা করতে হবে। এখানে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ এই মুহূর্তে নাই। ভলিউম আজকে অনেক বেশি সেল ভলিউম ছিল এবং অনেক বড় একটা লাল ক্যান্ডেল, সুতরাং সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। যদিও সে প্রিভিয়াস সাপোর্ট জোনে অবস্থান করতেছে, কিন্তু তারপর আমি বলবো আপনারা আরও কয়েকদিন এখানে এই স্টকটাতে একটু অবজারভেশনে রাখতে হবে, কারণ সে নিচেও চলে আসতে পারে। ভলিউমটা খুব বেশি, যদি ভলিউমটা গতকালকের তুলনায় আজকে অনেক কম হতো এবং সাপোর্টটা এখানে হতো, কিন্তু ভলিউমটা যদি না হতো আইপিডিসিতে, তাহলে হয়তো এখানে একটা অ্যাভারেজ অথবা অ্যান্টি নেওয়ার একটা স্কোপ থাকতে পারতো। যেমন ওই যে আনোয়ার গ্লোবালাইজিংয়ের যে ক্যান্ডেলটার কথা বলছি, যদি ওইরকম ক্যান্ডেল করতো প্লাস ভলিউমটা কম হতো। এখানে যে ঘটনাটা করছে সেটা হচ্ছে কেউ মানে বড় কোনো ইনভেস্টর অথবা ইনস্টিটিউট থেকে একটা সেল আসছে আইপিডিসিতে। সো এখানে আরও 2-1 দিন, আপনারা 2-1 দিন বলতে অন্তত ঈদের আগে আর এখানে চিন্তাভাবনা করার কোনো স্কোপ নাই। অপেক্ষা করতে হবে এন্ট্রি নেওয়ার জন্য অথবা এভারেজ করার জন্য। ডিসেম্বর ক্লোজিং স্টক। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেমিনি সি ফুড। অনেকে স্টকটাতে এন্ট্রি নিয়েছেন, এক সময়ের অনেক বড় একটা ফ্লেইং স্টক জেমিনি সি। এখন যে অবস্থা আছে আজকে, এখান থেকে বাড়ার সম্ভাবনা খুবই বেশি। সে কয়েকটা কারেকশান করছে, কয়েকদিনে কারেকশানে ছিল। এখন যেহেতু নিচের ক্যান্ডেলটাও ভলিউমটাও সবুজ, উপরে ক্যান্ডেলটাও সবুজ, সব দিক বিবেচনা করে আশা করি জেমিনি সি ফুড এখান থেকে একটু উপরে যাওয়ার স্কোপ আছে বলে আমি মনে করি। এখান থেকে সে উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভলিউমটা ঠিকভাবে কন্টিনিউ করে। জেমিনি সি ফুডের আজকে যে ভলিউমটা করছে, যদি আগামীকালকেও জেমিনি সি ফুড এর থেকে ভালো ভলিউম করে, তাহলে সে উপরের দিকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। আর জেমিনি সি ফুডের বিষয়ে কিন্তু বেশিরভাগ সময় নেগেটিভ নিউজ আছে।
এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। বারবারই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু নেগেটিভ নিউজ আসে, পজিটিভ কোনো নিউজ কিন্তু আসে না যেমন এই সিফুডের বিষয়ে। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আর সে যখন বাড়ে একদিন দুদিনেই খুব বাড়ে, বেড়ে আবার নিচে চলে আসে, ওই বিষয়টাকে আপনারা এখানে নজরে রাখতে হবে। বাড়লেই সেল দিয়ে বেরোয় যেতে হবে। এখন মার্কেটের পরিস্থিতি এমন, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন একটা স্টকে, দেখা গেছে আপনার 30,000 টাকা লাভ হয়েছে, আপনি সেল করে দিয়ে বের হয়ে যেতে হবে। এখন আসলে স্টক নিয়ে বসে থাকার খুব বেশি সুযোগ নাই আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। মানে খুব বেশি আপনি যত বেশি বসে থাকবেন, আপনি তত বেশি এখানে মানে আপনার টাকাটা হারানোর সম্ভাবনাটাই বেশি থাকে। হারানো বলতে প্রাইস কমে যায় আর কি। আমি মনে করি না এই মুহূর্তে কেউ যদি কোনো স্টকে এন্ট্রি নেয় ঠিকঠাক মতো, হারানোর আসলে খুব বেশি নাই। প্রাইস হয়তো কমে যেতে পারে, কিন্তু টুডে টুমোরো সে প্রাইসটা পাবে, কারণ মার্কেটে এত নিচে নেমে গেছে যে আর নিচে নামার স্কোপ নাই। এখন যেটা করতেছে মার্কেটে সেটা হচ্ছে আপনাকে এক এক দিন এক একটা স্টক নিয়ে আপনাকে দৌড়াচ্ছে, আর আপনি যদি স্টকের পিছনে শুধু আপনাকে দৌড়িয়ে দৌড়িয়ে ক্লান্ত করে টাকাগুলো নিয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কখনো ইন্স্যুরেন্স বাড়তেছে, কখনো ব্যাংক বাড়তেছে, কখনো বি ক্যাটাগরি বাড়তেছে, কখনো জেড ক্যাটাগরি বাড়তেছে। একদিন একটা বাড়তেছে, পরের দিন আবার সেটা কমে যাচ্ছে। মানে আপনি কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন যে আমি কী করবো। আপনি এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরিস্থিতি এমন যে তারা কী সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই তারা নিতে পারতেছে না। মানে তাদেরকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। মানে আমি যদি বলি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এখনও সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, মার্কেটের শেয়ারগুলো এইভাবে এখন প্লে করতেছে। এভাবে কিন্তু মার্কেট কখনো ছিল না। নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে, রাশেদ মাকসুদের কমিশন আসলে ফাগলা বায়ু যদি ধরে তাহলে এরকমই হয় মার্কেটের। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, পদ্মা অয়েল। এতক্ষণ পর্যন্ত যতগুলো স্টক নিয়ে কথা বলছি, এটা তার বিপরীত টাইপের একটা স্টক। এই স্টকটা টোটালি ফান্ডামেন্টাল স্টক। ডিভিডেন্ড পলিসি খুবই ভালো। যারা 4-6 মাস মানে দীর্ঘ একটা সময় নিয়ে কিনতে চাচ্ছেন এই স্টকটা, তারা কিনতে পারেন। এটা টোটালি ফান্ডামেন্টাল স্টক এবং সে যে জায়গায় আছে, ভালো একটা জায়গায় আছে। তার ক্যাশ ডিভিডেন্ড দেখে নেবেন, তার প্রাইজের সাথে ক্যাশ ডিভিডেন্ড 182 টাকা। এখন সম্ভবত সর্বশেষ 140% বা 150% ক্যাশ ডিভিডেন্ড বা 130% এরকম একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। মানে খুবই ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ভালো। পদ্মা অয়েলের একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা শেয়ার, গভর্নমেন্ট শেয়ার। তো এখানে আপনারা চাইলে দীর্ঘমেয়াদী মানে ইনভেস্টমেন্টের জন্য, দীর্ঘমেয়াদী বলতে 3-4 বছরের জন্য না, 6 মাসের জন্য, 4-6 মাসের জন্য যদি আপনারা এখানে এন্ট্রি নেন, এখান থেকে শুধু এই ধরনের স্টক থেকে 20-30% প্রফিট করা সম্ভব যদি আপনারা 4-6 মাস সময় দিতে পারেন। কিন্তু এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা এটা দিতে রাজি না। আমরা প্রতিদিনের প্রফিট চাই, আর এটা চাইতে গিয়ে প্রতিদিনের টাকা হারাই। মূল বিষয়টা হচ্ছে এটা। পদ্মা অয়েল টোটালি ফান্ডামেন্টাল একটা স্টক এবং খুবই ভালো মানের একটা স্টক। পুঁজিবাজারে যদি 20টা ভালো কোম্পানি থাকে, তার মধ্যে পদ্মা অয়েল অন্যতম একটা। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, বিপিপিএল, বারাকা পতেঙ্গা। এটাও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। এখন যে অবস্থা আছে, এই অবস্থায় নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করা যেতে পারে, অথবা যারা অনেক উপরে কিনে রাখছেন তারা হয়তো এখানে অ্যাভারেজ করার একটা স্কোপ তৈরি হতে পারে। কারণ এসে ভলিউমগুলো খুব কমে গেছে, উপরেও খুব বেশি মানে ক্যান্ডেলগুলো একেবারে যে মানে একই জায়গায় কিন্তু অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। সুতরাং এখান থেকে স্টকটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ইন্ডেক্স যদি রিয়েল ট্রানজ্যাকশান এবং রিয়েল ইন্ডেক্স তৈরি হয়, তাহলে বিপিপিএল বারাকা পতঙ্গাটা উপরের দিকে যাবে বলে আমি মনে করি। এইখানে এই স্টকটার এখন যে জায়গা আছে, এই জায়গায় এন্ট্রি অথবা অ্যাভারেজ দুইটা বিষয় চিন্তা করা যেতে পারে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের প্রায় সমস্ত ইন্স্যুরেন্সের দাম কমছে 3%, 5%, 7% এভাবে। সম্ভবত দুইটা ইন্স্যুরেন্সের দাম বাড়ছে। একটা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, হয় এক্সপ্রেস ইন্স্যুরেন্স, না হয় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আর হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। আর সমস্ত ইন্স্যুরেন্সের দাম কমছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম। এখন এই ইউনিয়ন ইন্স্যুরেন্স যে জায়গায় আছে, তার প্রত্যেকটা বিষয় পজিটিভ। যে ক্যান্ডেলটা করছে, এই ক্যান্ডেলটা উপরে যে ক্যান্ডেলটা করছে একেবারে উপরে যাওয়ার জন্য ক্যান্ডেল। আর নিচে যে ভলিউম আছে, ভলিউমটা যদিও একটু বেশি হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে বেশি হলেও তার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তাকে উপরের দিকে যেতে সহায়তা করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আশা করি ভলিউমটা আগামীকালকে আরেকটু ভালো করতে পারে। যদি ভলিউম ভালো না করে, তাহলে হয়তো এইখানে সে থাকবে। এখন যেখানে আছে এখানে থাকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। একেবারে নিচে চলে আসবে এরকম আমার কাছে মনে হচ্ছে না, কারণ এখানে স্মার্ট মানে পরপর 3 দিন
এই স্টকটা খুব দ্রুত উপরের দিকে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইউনিয়ন ইন্স্যুরেন্সে স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। খুব দ্রুত এই স্টকটাকে এই ইউনিয়ন ইন্স্যুরেন্সকে নিচে নিয়ে আসবে, আমার কাছে এরকম মনে হচ্ছে না। আমি সেটা মনে করি না। আজকে সে যে ভলিউম এবং ক্যান্ডেলটা তৈরি করলো, দুটোই আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। আগামীকালকে যদি সে ভলিউমটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারে, তাহলে স্টকটা উপরের দিকে যাওয়ার একটা স্কোপ আছে বলে আমি মনে করি না করে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপর আমি অ্যারামেট লিমিটেড, আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে 10টা না 12টা স্টক নিয়ে যে কথা বলছিলাম, সেখানে আমি বলছিলাম যে অ্যারামেট সিমেন্ট ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু সেটা আমি সংশোধন করে দিয়েছি। আসলে অ্যারামেট লিমিটেড দিয়েছে, তারা জেড থেকে এতে আসছে। দেখেন এটাকে কেন্দ্র করে কিন্তু আজকে অনেক ভলিউম করছে, কিন্তু নেগেটিভ। আসলে মার্কেট যে কি আচরণ করে, অথচ এই মানে জেড থেকে এতে আসছে, স্বাভাবিকভাবে শেয়ারটার প্রাইস আজকে অনেক ভালো থাকার কথা, কিন্তু সেটা হয় নাই। উপরে উঠছে, ঠিকই নিচে চলে আসছে। মানে আপনাকে যে কীভাবে বোকা বানানো হচ্ছে আপনাদেরকে, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। এই যে ভলিউমটা আগামীকালকেও এই স্টকটা নিচে আসার সম্ভাবনা আছে, কারণ আজকে সে অস্বাভাবিক, একেবারে অস্বাভাবিক ভলিউম করছে। যেহেতু সে অস্বাভাবিক ভলিউম করছে, সুতরাং আমি মনে করি যে অ্যারামেট সিমেন্ট আগামীকালকে আরেকটু ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তবে খুব বেশি নিচে আসবে সেটা মনে করি না। 160, 150 থেকে 160 এর মধ্যে তার অবস্থান। খুব বেশি স্ট্রং শেয়ার আমি সেটা বলবো না। অ্যারামেট সিমেন্ট বা অ্যারামেট লিমিটেড, এই দুইটা কোম্পানি খুব বেশি যে ভালো। যখন শেয়ারের দাম বাড়ে, তখন এই দুটো শেয়ারের দাম কিন্তু বাড়ে, একসাথে বাড়ে। মানে অ্যারামেট সিমেন্ট বাড়লে অ্যারামেট লিমিটেডও বাড়ে, কিন্তু এটা একসময় ছিল, কিন্তু এই ট্রেন্ডটা একসময় ছিল। ইদানিং তো সমস্ত কিছুই নষ্ট করে দেওয়া হয়েছে, কোনো কিছুই মানে এখন আর মার্কেট সম্পর্কে যারা অনেক বেশি মার্কেট নিয়ে থাকেন সারাদিন, ওনারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না আসলে কী করবেন। মূল বিষয়টা হচ্ছে এখানে, এটা কিন্তু ছিল না শিবলি কমিশনের সময়, কিন্তু এই পরিস্থিতি ছিল না এখন যে পরিস্থিতি। এখন আপনি মার্কেটের কোনো ফালসই বুঝতে পারতেছেন না, মানে কিছুই বুঝতে পারতেছেন না মার্কেটের এই মুহূর্তে পরিস্থিতিটা হচ্ছে এটা। নতুন যারা আসছে তারা তো টোটালি মানে কিছু বুঝতেই পারতেছে না, কিন্তু যারা আমি মনে করি অনেক অভিজ্ঞ, 10-15 বছরের যারা অভিজ্ঞ, তারাও কিন্তু মার্কেট সম্পর্কে এই মুহূর্তে খুবই মানে কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারতেছেন না। তো সুতরাং আপনারা একটু মানে সাবধানতার সহিত প্রতিটা স্টেপ নিতে হবে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, সিনে বাংলা। এই মুহূর্তের জন্য সে আস্তে আস্তে করে করে কিন্তু উপরের দিকে চলে গেছে। এখন আবার সে যেখানে আছে এখান থেকে উপরে যেতে পারে বলে আমি মনে করি, কারণ নিচে লাল একটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা এখানে, এবং সে এখানে যেহেতু টেনে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে, এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট যেতে পারে। তবে এই সিনে বাংলা স্টকে যদি প্রফিট করতে না পারেন, এন্ট্রি নিয়েছেন, প্রফিট হয়েছে, টেক করবেন। 3-4 দিনের মাথায় প্রফিট করতে পারেন নাই, স্টপ লস নিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। মানে বসে থাকবেন আরও প্রফিট হবে, এই ধরনের কোনো সুযোগ নাই স্টকটাতে। এই ধরনের স্টকে এরকম সুযোগ দেওয়া যাবে না। এখানে মূল বিষয় হচ্ছে, এখানে এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টপ লসটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম। অনেকে ফোন দিয়েছেন এই স্টকটা তে, আসলে অনেকে আটকে আছেন। ধারণা ছিল যে স্টকটা পড়বে না, কিন্তু পড়বে না কেন সেটা অবশ্যই জানা নাই। কারণ এই স্টকটা নো ডিভিডেন্ড ঘোষণা করছে ডিসেম্বরে, সমস্ত কিছু মিলে ট্রেডিং একটা স্টক টোটালি। এখনও এই স্টকটা নতুন করে এন্ট্রি নেওয়া অথবা অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই। সে যেখানে আছে, যদিও এরকম একটা আজকে সবুজ একটা ক্যান্ডেল, সবুজ একটা ভলিউম করছে, এখানেও কিন্তু দেখেন সবুজ একটা ক্যান্ডেল, সবুজ একটা ভলিউম এখানেও দেখেন, কিন্তু সে কিন্তু তার ডাউন ট্রেন্ড ঠিকই কমপ্লিট করে রাখছে। মানে ডাউন ট্রেন্ড কিন্তু এখনও কমপ্লিট করে নাই, সে কিন্তু নিচের দিকেই আসতেছে। তো সুতরাং আপনারা এই ধরনের স্টকে এখনও এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। তাকে এখানে আপনাদেরকে যদি বলি, আমি মুন্নু ফ্যাব্রিক্সকে আপনারা দেখতে পারেন। আমি আগেও বলছি, মানে ওই রকম যখন গ্রাফস তৈরি করবে একই জায়গায় অনেক দিন থাকবে, সে কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে আসতেছে, তার ট্রেনটা কিন্তু নিচের দিকে। এইখানে তাকে কয়েকদিন থাকতে হবে, এই জায়গায় তাকে দেখা গেছে এখান থেকে একটা হল্টেড করতে হতে পারে, তাকে হল্টেড করে আবার নিচে আসলো, আবার 3% 4% বাড়লো, আবার নিচে আসলো। এইভাবে যখন কয়েকদিন সে উঠানামা করবে, তারপর আপনারা এভারেজ অথবা এন্ট্রি যেটাই করেন নেওয়ার একটা স্কোপ থাকতে পারে। এখনও ফার্স্ট প্রাইম তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই। এরপর আর কোনো স্টক আছে? এরপর হচ্ছে এসিআই ফর্মুলা। এসিআই ফর্মুলা এখানে আমি মনে করি এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে, অথবা অ্যাভারেজ করার স্কোপ আছে। নিচের ভলিউমটা কমে গেছে,
যে ক্যান্ডেলটা তার আছে ক্যান্ডেলটাও খারাপ না, ভালো। ভলিউম যেহেতু কমে গেছে, নতুন করে চিন্তা ভাবনা করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি। এসিআই ফর্মুলা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা স্টক, আপনারা এই স্টকটা দেখতে পারেন। আমি মনে ভালো কোম্পানি, ভালো ভালো ডিভিডেন্ড দেয় না। আর কোনো স্টক নাই, শুধু এসিআই ফর্মুলা সর্বশেষ। তাহলে আমি অনেকগুলো স্টক নিয়ে আজকে বললাম, প্রায় 14টা স্টক নিয়ে। এসিআই ফর্মুলা, ফার্স্ট প্রাইম, সিনো বাংলা, অ্যারামিড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিপিপিএল, ফদ্দা অয়েল, জেমিনিসি, আইপিডিসি, বেঙ্গল উইন্ডোসার, আনোয়ার গ্যালভানাইজিং, স্ট্যান্ডার্ড সিরামিক্স, এসপি সিরামিক্স, প্রিমিয়ার সিমেন্ট। এই স্টকগুলো নিয়ে আমি বলছি। এর মধ্যে আমি যদি সবচেয়ে ভালো স্টক নিয়ে এই 14টা স্টকের মধ্যে যদি আমি সবচেয়ে ভালো কোম্পানি বলি, সেটা হচ্ছে ফদ্দা অয়েল। এটাকে আমি 1 নম্বরে রাখবো। টোটালি ফান্ডামেন্টাল স্টক। আপনারা যারা মোটামুটি ইনভেস্টমেন্ট পলিসিতে থাকতে চাচ্ছেন 7-6 মাসের জন্য, তারা ফদ্দা অয়েলটা দেখতে পারেন। আর ট্রেডিংয়ের জন্য আমি এসপি সিরামিক তো আছে, নিউজ আছে, সেটা আমি বলতেছি। ছোটোখাটো ট্রেডের জন্য আমি আনোয়ার গ্যালভানাইজিং আছে, তারপরে যে আপনার আইপিডিসি দেখতে হবে, জেমিনি আছে, জেমিনিতে এন্ট্রি নেওয়া যায়, বারাকা ফতেঙ্গাও ছোটোখাটো ট্রেড করার জন্য এন্ট্রি নেওয়া যায়। ইউনিয়ন ইন্স্যুরেন্সকে কালকে দেখতে হবে যে সে কী করে, অ্যারামিডকেও দেখতে হবে, সিনো বাংলা স্টপ লসের মাথায় চিন্তা নিয়ে এন্ট্রি নিতে হবে। আর ফার্স্ট প্রাইম অ্যাভারেজ এবং এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ এই মুহূর্তে এখনও তৈরি হয় নাই। এসিআই ফর্মুলা অ্যাভারেজ এবং এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউজ। কয়েকটা নিউজ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে ওরিয়ন ফার্মার যিনি চেয়ারম্যান, ওবায়দুল করিম সম্ভবত ওনার নাম, উনি কিন্তু দেশের নিষেধাজ্ঞা ছিল দেশের বাইরে যাওয়ার। হাইকোর্ট এখন ওনাকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। উনি এবং ওনার স্ত্রী বিদেশ যেতে আর বাধা নাই, ওনারা বিদেশ যেতে পারবেন। ওরিয়ন গ্রুপের সম্ভবত ওরিয়ন ফার্মা আর ওরিয়ন ইনফিউশন, এই দুইটা কোম্পানিই মূলত পুঁজিবাজারে লিস্টেড আছে। তো সেদিক বিবেচনা করে ওনারা বিদেশ যাত্রায়, মানে বিদেশ যেতে আর কোনো প্রবলেম আছে বলে মনে করে না হাইকোর্ট, সুতরাং তাদেরকে এই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে নিউজটা সেটা হচ্ছে ব্লকে 19 কোটি টাকার লেনদেন আজকে। এই ব্লক, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ব্লকের ট্রানজ্যাকশান থেকে কোনো সেকেন্ডারি মার্কেটে এন্ট্রি নেবেন না। মানে ব্লকের হিসাব নিকাশ করে কখনো মূল মার্কেটে আপনারা করবেন না, এন্ট্রি নেবেন না। যে ব্লকে দেখলেন যে একটা স্টক অনেক মানে ট্রেড হচ্ছে, আপনি দেখলেন যে না ঠিক আছে ব্লকে স্টকটা অনেক ভালো ট্রেড হচ্ছে, আমি এখানে এন্ট্রি নেই, তাহলে ভালো করবো। ভুল ধারণা, ব্লকের ট্রানজ্যাকশান দেখে কখনো মূল মার্কেটে এন্ট্রি নেওয়ার ভুলও চিন্তা করবেন না। এটা আরেকটা প্রতারণা, ভণ্ডামি। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের এমডির পদত্যাগ কী হলো জানলাম না, মানে কী কারণে বিস্তারিত দেখি নেই। তো সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন উনি পদত্যাগ করছেন। এরপরে হচ্ছে শেয়ার দর বৃদ্ধির কারণ জানা না এস আলম কোল্ড স্টোরেজ, আর হচ্ছে মূল্য সংবেদনশীল তথ্য নেই এসপি সিরামিক্সের। এই দুটাকে সম্ভবত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তথ্য জানতে হয়েছে যে তোমাদের শেয়ারের দাম কেন বাড়তেছে। তো তারা গতানুগতিক যেসব নিউজ দেয় ওইরকমই, যে দাম বাড়তে জিজ্ঞেস করলে আমাদের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই, আমরা জানি না। এই হচ্ছে, অথচ এদের এই ব্যাপারে কোনো কিন্তু কমিশনার কোনো পদক্ষেপ নেয় না, ডিসিও কোনো পদক্ষেপ নেয় না। এই যে এখন এস আলমকে জিজ্ঞেস করা হয়েছে এবং এসপি সিরামিক্সের আমি যে নিউজের কথা বলছিলাম, দুজনকে চিঠি দেওয়া হয়েছে, দুজনের কাছে তদন্ত জানতে চাওয়া হয়েছে তোমাদের শেয়ারের প্রাইস এত বাড়তেছে কেন, কোনো কিছু আছে কিনা তোমাদের শেয়ারের ইন্টারনালি। তারা বলছে না কোনো কিছু নাই, তারা জানে না কেন শেয়ারের দাম বাড়তেছে। প্রত্যেকটা কোম্পানি যখন শেয়ারের প্রাইস বাড়ে তখন তাদেরকে যখন চিঠি দেওয়া হয় তারা এই উত্তরটাই দেয়। এগুলো বন্ডামি, এগুলো হচ্ছে আইওয়াশ দেখানোর জন্য। কিন্তু যখন এই যে শেয়ারের প্রাইস কমে এটা কিন্তু দেওয়া হয় না। যেমন মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের প্রাইস কিন্তু 6-7টা ওয়ার্কিং ডেজে প্রায় 40%, 50%-এর মতো কমে গেছে। কিন্তু কেন কমছে এই ব্যাপারে কিন্তু আর কোনো কিছু। তো এটা কী সংস্কার করতেছে আর কী হচ্ছে, এটা কীরকম সংস্কার? আজকে আপনি টপে দেখেন, আজকে যে স্টকটা টপে, এই যে স্টকগুলো টপে আছে এগুলো কি সংস্কারের নমুনা? RSRM, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, তারপর RSRM, BPML, এগুলো কি এসপি সিরামিক, এগুলো কি সংস্কারের নমুনা? এটাই যদি সংস্কারের নমুনা হয় তা আমরা এই সংস্কার ধুয়ে আমরা পানি খাবার কী করব? এটাই যদি সংস্কারের নমুনা হয় তাহলে আর কিছু বলার নেই।
আশা করি এই স্টকগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে যদি কোনো স্টক এন্ট্রি নিতে চান আপনারা আপনাদের নিজ দায়িত্বে এন্ট্রি নেবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।